আমরা আগের দিন পড়েছিলাম গ্রহ সংগ্রহের একটু তথ্য জানতে পেরেছিলাম, আমরা আরেকটু বাকি ছিল। তো আমরা প্রথমে একটু রিভাইজ করে নিই, তারপর লাস্টটা আমরা কমপ্লিট করে দেবো। তো আমরা দেখি গ্রহ আমাদের কয়টি গ্রহ ছিল, কয়টি? 8টি গ্রহ ছিল, একটি গ্রহকে বাদ দেওয়া হয়েছে। তো এখানে 8টি গ্রহ বলতে গেলে যে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এই 8টি আমাদের গ্রহ ছিল। এই 8টি গ্রহের মধ্যে আমরা একটা গ্রহ থাকি, সেটা হচ্ছে পৃথিবী। আমরা পৃথিবীকে এর পরে যখন টপিক কমপ্লিট হয়ে যাবে তখন আমরা পৃথিবীকে আমরা ভালোভাবে পড়তে শুরু করবো, অভ্যন্তরিক, ভিতরে এবং হচ্ছে পার্লিক শিলা, রূপান্তর শিলা, শিলা এটা আমরা পড়তে শুরু করবো। তো আমরা দেখেছিলাম যে আমাদের সৌরজগতে আমাদের গ্রহগুলি, তো আমাদের গ্রহ 3টি মেন থাকবে। যার গ্রহ কাকে বলবো আমরা? যার নিজস্ব তাপ ও আলো থাকবে, মানে নিজস্ব তাপ ও আলো নেই। যে গ্রহ নিজস্ব তাপ ও আলো নেই, যেমন হচ্ছে বুধ, শুক্র, মঙ্গল, এর কোনো তাপ নেই, আলো নেই। তারপরে দেখা হয় যদি তাপ ও আলোর জন্য একটি তারা, যেমন হচ্ছে তারা, যেমন আমরা যদি দেখি, তারপরে যেমন হচ্ছে সূর্য। যদি আমরা দেখি তারা কাকে বলবো? আমরা নক্ষত্র বলি। কিন্তু আমরা গ্রহ আর নক্ষত্রের মধ্যে বাদ দেবো কি? গ্রহ তাপ থাকবে না, নক্ষত্র তাপ থাকবে। যেমন সূর্য একটা নক্ষত্র, আমাদের কাছের নক্ষত্র হচ্ছে সূর্য, সবথেকে কাছের নক্ষত্র আমাদের সূর্য। তারপরে বলছে আমরা কার উপর নির্ভর করি? আমরা নক্ষত্রের উপর নির্ভর করি আমরা জীবনযাপন করি। যদি আলো না থাকে পৃথিবীতে কোনো কিছু তৈরি হওয়া অসম্ভব। তারপরে বলছে দেখো তারা চারপাশে ঘুরে গ্রহ। তো যে সমস্ত সূর্য চারপাশে গ্রহ, অর্থাৎ অন্যান্য আমাদের সাইরাস ডগ স্টার বলেছিলাম, OMS 37 বলেছিলাম, আমাদের সবথেকে কাছের গ্রহ নক্ষত্র হচ্ছে সূর্য। সেকেন্ড বলেছিলাম আমি সাইরাস ডগ স্টার, দ্বিতীয় বলেছিলাম M33। তো সেরকমই হচ্ছে আগে গ্রহ সংখ্যা ছিল 9টি, তার মধ্যে একটি গ্রহকে বাদ দেওয়া হয়েছে, প্লুটো। তাকে বাদ দেওয়া হয়েছে প্লুটোর বর্তমান নাম হচ্ছে 13, 43, 40। পরীক্ষায় অনেকবার কোয়েশ্চেন করেছে, এসএসসি, জিডি, এসএসসি হবে প্লুটোর বর্তমান নাম। তো একটি কোয়েশ্চেন থাকে 13, 43, 40, 13, 42, 13, 45, 4টে অপশন থাকবে। বর্তমান নাম হবে 13, 43, 40, এখানটা দেওয়া আছে। তো আমরা দুইটি গ্রহকে আমরা দুইটি ভাগে ভাগ করেছিলাম। একটি গ্রহ হচ্ছে এখানটায় হচ্ছে যাকে আমরা স্থল গ্রহ বলি, আমরা ডেট্রোজান গ্রহ বলি, আর একটা হচ্ছে জোরিয়ান গ্রহ বলি। একটি হচ্ছে সলিড স্টেজে আছে, আর একটা হচ্ছে গ্যাসীয় স্টেজে আছে। সলিড স্টেজ মানে এখান থেকে আমরা যদি গ্রহ থেকে আমাকে যদি ঢাকি ফেলে দেওয়া হয়, তো ওখানে কি করবে? যেমন যে আমাকে যদি ছাদের উপর থেকে মাটিতে ফেলে দেওয়া হয়, তো আমি ঢুকে যাবো, কারণ একটা সলিড অবস্থায় আছে। পৃথিবীর একটা সলিড অবস্থা তো কি আছে? সলিড অবস্থায় আছে। কিন্তু পৃথিবীর ভিতরে যদি মাঝখানে যাওয়া হয়, তো সেই লিকুইড গ্যাসের অবস্থাতেই আছে। তো আমরা যদি দেখি এখানটায় অভ্যন্তরীণ গ্রহ হচ্ছে হাই ডেনসিটি। হাই ডেনসিটি মানে হচ্ছে যেমন হচ্ছে কোনো কিছুতে হাই ডেনসিটি থাকতে পারে, ওটা শক্ত হয়। যেমন ছাদ, মাটি, এটা হাই ডেনসিটি, মানে এই এর ভিতরে বেরো করে তুমি যদি 1 কুইন্টাল কিছু রেখে দাও, তাহলে নিচের উপরে কোনো মতেই যাবে না, ডেনসিটি হাই আছে। যেমন হচ্ছে জল, পুকুরের জল ডেনসিটি কম। একটা যদি মাটির ঢিল দিয়ে রাখি, তো কি হয়? জলের ভিতরে পড়ে যায়, ডেনসিটি কম। তো ডেনসিটি তারপরে কি হয়েছে এখানটায়? সলিড স্টেট মানে হচ্ছে শক্ত অবস্থায় থাকে। তো আমরা বৈশিষ্ট্য পৃথিবীর অনুরূপ উচ্চ ঘনত্ব এবং কঠিন অবস্থা, যাতে আমরা উপগ্রহ কম থাকে, মানে এই অবস্থায় এগুলো দেখি এখানে তাদের হচ্ছে উপগ্রহ কম আছে। যেমন হচ্ছে বুধের কোনো উপগ্রহ নেই, শুক্রের কোনো উপগ্রহ নেই, কাকার উপগ্রহ নেই, বুধ শুক্রের কোনো উপগ্রহ নেই। পৃথিবীর একমাত্র উপগ্রহ হচ্ছে চাঁদ, আর তারপরে হচ্ছে মঙ্গলের উপগ্রহ আছে, মঙ্গলের উপগ্রহ আছে। এটা আমরা যদি দেখি, এবার হচ্ছে গ্যাসীয় স্টেজ, নো ডেনসিটি। ওকে এটা নেই, কাউকে তুলে ফেলে দিয়ে আমাদের এবার মাঝখানে ঢুকে যাবে, মানে এত স্পিডে ঘুরছে, এখনো কিন্তু গ্যাসীয় স্টেজে আছে। এরপরে হচ্ছে গ্যাসের সিস্টেম, মানে ডেনসিটি মানে হচ্ছে কোনো ভাগ করতে হবে না। আর একটা হচ্ছে গ্যাস স্টেজ, মানে ওটা কোনো গোলা অবস্থাতে আছে। যেমন যারা হয় বৃহস্পতি অনুরূপ বড় আর কম ঘনত্ব গ্যাসীয় অবস্থা। যেমন আমি যদি বৃহস্পতি দেখি, শনি দেখি, ইউরেনাস দেখি, এরা তো আকারে বড়, কিন্তু পৃথিবীর থেকে বৃহস্পতি অনেক গুণে বড়, শনি অনেক গুণে বড়, ইউরেনাস, নেপচুন অনেক গুণে বড়। কিন্তু এদের একটা অবস্থা কি আর সলিড স্টেজে নেয়। এখানে যদি একটা পাথরে ফেলে দেওয়া হয়, মাঝখানে ঢুকে যাবে, দাঁড়াতে পারবে না। যেমন আমরা পৃথিবীতে আবার দাঁড়িয়ে হাঁটি, রাস্তায় হাঁটছি, রাস্তাটা একটু সারি, এখানে কোনো রাস্তা তৈরি হবে না, এখানে কোনো ঘরবাড়ি তৈরি হবে না, এখানে কোনো মোটর সাইকেল, গাড়ি চলবে না, ভিতরে ঢুকে যাবে। আমরা কিন্তু পৃথিবীতে আমরা চলতে পারি। মঙ্গল পৃথিবীর প্রজনন গ্রহ বলা হয়, মঙ্গলে কোনো সলিড। তো
সরি মঙ্গলে কিন্তু মোটরসাইকেল গাড়ি বাইক সব চলবে, বুধেও চলবে, শুক্রতেও চলবে, কিন্তু এইখানে আমরা কোনো একটাতেও আমরা গাড়ি চালাতে পারবো, হাঁটতেও পারবো না, কারণ কোনো কিছু তৈরিই হবে, গ্যাসই অবস্থায় আছে। এবার দেখো প্লুটো, 8টা গ্রহ দেখলাম। প্লুটো কি করছিল, বলছে যে প্লুটো এর মধ্যে একটা কি প্রত্যেকটা গ্রহের নিজস্ব কক্ষ আছে, মানে আমাদের পৃথিবীর একটা আলাদা কক্ষ আছে, ওই কক্ষের মধ্যে ঘুরবে, একে অপরের অরবিটকে আমরা কাটবো না মানুষ। কিন্তু প্লুটো ছিল উপগ্রহ থেকে ছোট। উপগ্রহ মানে হচ্ছে যেমন চাঁদ, বৃহস্পতির উপগ্রহ ফেমাস ডেমোস, যদি এক উপগ্রহ থেকে ছোট হয় তাহলে তো আমরা গ্রহ বলে মানবো না। যদি উপগ্রহ থেকে কোনো গ্রহ ছোট হয় তখন আমরা বার করে দেবো। তার জন্য 2006 সালে একটা মিটিং হয় AIO, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ইউনিয়নে, যে ওখানটা কী করে 2006 সালে প্লুটোকে বার করে দেয়। যে প্লুটোর নাম হচ্ছে আকারে বড়, না নিজস্ব কক্ষ আছে। 3 নম্বর রিজন হচ্ছে ও নেপচুনের অরবিটকে কাটছে। তারপর অরবিটটা হচ্ছে এগুলো হচ্ছে অরবিট, যদি এই মাঝখানে নেপচুনের অরবিটকে যদি কাটে তো এমন সময় একটা সময় আসবে একে অপরের মধ্যে ধাক্কা লাগবে, ঘুরতে 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 এক সময় এমন আসবে ধাক্কা লাগবে, মানে কোটি বছর ভূগোলের নিয়মে কোটি বছর বেশি। তখন ওখানে ইউনিয়ন হয়, নিয়ে বলে যে প্লুটোকে গ্রহ রাখতে যাবে। প্লুটোর কি রাস্তা আছে, ওর গ্রহ মানে না, বলে এই আকারে খুব ছোট ছিল, কক্ষপথ উপবৃত্তকার ছিল না, কক্ষপথ নেপচুনকে ছেদ করছিল, আর নেপচুনের মানে এটি নেপচুন ছিল, এই নেপচুনের ঘেঁষাঘেঁষি ঘেঁষাঘেঁষি গেছে, ছেদ করছে, মানে ওকে বাদ দিয়ে দিব। তো আমরা এখন বর্তমানে আমরা 8টা গ্রহ পেলাম। আমরা 8টা গ্রহকে আমরা দেখেছিলাম, একটা হচ্ছে প্রাকৃতিক উপগ্রহ, একটা হচ্ছে কৃত্রিম উপগ্রহ। আমরা যে 8টা গ্রহ পেলাম সেটা হচ্ছে প্রাকৃতিক উপগ্রহ। উপরেই দেখা হয় কোনো কিছু, আমরা যদি আমরা দেখি অ্যাটমসফিয়ারকে দেখি, আমরা হচ্ছে অ্যাটমসফিয়ার উপর যদি পার করি, যেমন হচ্ছে থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার যেগুলো আছে, এর উপরে আছে অ্যাটমসফিয়ার। এই অ্যাটমসফিয়ারের উপরে যখন যাবে তখন কোনো কিছু গ্র্যাভিটি কাজ করবে না, সবাই ভাসবে, সবই ভাসবে। তো আমাদের গ্রহ ঠিক উপরে আছে, আমাদের পৃথিবীতে অনেক লেয়ার আছে, ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। এতে যে আমাদের অতি বেগুনি যে রাশিগুলো আছে সূর্য থেকে, ওগুলোকে ধরে নেয়। এবং যখন মহাকাশ জানিকা বিজ্ঞান রিসার্চ সেন্টার যখন যায় তখনই ওদের প্লেট লাগানো হয়, এই ছেদ বলে এতে কিন্তু অনেক পাওয়ারের প্রয়োজন হয়। তো আমাদের জন্য কি আছে, প্রোটেকশন করা আছে। কিন্তু আমরা যে কৃত্রিম উপগ্রহ দেখছি, একে উপরে ছেড়ে দেওয়া মাত্র নিচে কেন নেমে চলে আসে না, উপরে কোনো গ্র্যাভিটি নাই। যারা মহাকাশে দেখেছে, সিনেমা দেখেছে, বাড়িতে দেখেছে, উপরে ভেসি বাড়ায়। কেন ভেসি বাড়ায়, উপরে যদি আমি থুতু যদি ফেলি থুতুটাও ভাসবে। আমি চাই করবো, তার জন্য ওইখানে যারা রিসার্চে গবেষণা যখন যায়, উপরে যখনই আরো পড়াবো, ওরা যখন দাঁত মারি তখনই তুলিটা ফেল দেয় না, ওদের এমনভাবে পেন তৈরি করা হয় ভিতরে ফেলে। ওরা যখন ঘুমায় তখন ওদের নিজস্ব একটা বেড থাকে, বেডের ভিতরে শুধু বেড লাগিয়ে দেয়, যদি ঘুমাবে এক জায়গায়, এক মানে নর্থ আমেরিকায়, উঠবে সাউথ আমেরিকায়, ঘুরতে 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 চলে যাবে, মানে ভাসছে পৃথিবীর উপরে। তো এইসব যে আমাদের কৃত্রিম উপগ্রহ পৃথিবীর উপরে হচ্ছে ভাসে, যেমন স্যাটেলাইট, নেটওয়ার্ক সিস্টেম, যেমন হচ্ছে আবহাওয়া, যোগাযোগ আমরা জানতে পারছি। তো এগুলো উপরে আগে ছাড়া আছে স্যাটেলাইট, মানে আমাদের পৃথিবীতে বৃষ্টি হওয়ার আগে উপর থেকে আপনি কী করেন দেখেন যে পৃথিবীতে কত সময় পর বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো 24 ঘন্টার মধ্যে কী কী ঘটবে আগে থেকেই উপরে রিসার্চ হয়ে যায়, মানে আজকে 8টা থেকে বৃষ্টি হবে, মানে উপরে স্যাটেলাইট আছে, যোগাযোগ ব্যবস্থা আছে, আগে থেকেই ওকে কমিউনিকেশন দেখে দিচ্ছে, নিয়ে আবহাওয়াতে দিয়ে দিচ্ছে, যে ওয়েদারিংয়ে দিয়ে দিচ্ছে 7টা থেকে 8টা বৃষ্টি হবে 15%, 8টা থেকে 10টা 20%, 10টা থেকে 12টা 80% বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আমি সেই ভেবে এবার আমি করছি, আমি যে জায়গায় যাওয়ার প্ল্যান ছিল সেটা আমি যাই না, পোস্টপোন করছি, যে আজকে যাবো না, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, পরবর্তীতে বৃষ্টিটাও হচ্ছে। তো এটা কোনো মানে কোনো গবেষণাই নয় যে মানে সবাই বলে যে এটা মহা এবারে এই রিসার্চ না হলে হবে না, এটা হচ্ছে স্যাটেলাইটের মাধ্যমে একটা যে সুবিধা পাওয়া যাচ্ছে, টেকনোলজির সুবিধা, যেগুলো এই সুবিধাগুলো দেয় সেগুলো হচ্ছে কৃত্রিম উপগ্রহ, যাকে আমরা বলি আর্টিফিশিয়াল স্যাটেলাইট। আমরা বলবো আর্টিফিশিয়াল স্যাটেলাইট হবে। পরীক্ষায় কোয়েশ্চেন আছে এর মধ্যে কোটি আর্টিফিশিয়াল স্যাটেলাইট দেখে, মানে আর্টিফিশিয়াল স্যাটেলাইট, আর একটা হচ্ছে যে ন্যাচারাল স্যাটেলাইট। 3টে গ্রহ দিয়ে দিল, বুধ শুক্র পৃথিবী, আর 3টে দিল যে যোগাযোগ কমিউনিকেশন। কোনটা আর্টিফিশিয়াল স্যাটেলাইট হবে? কমিউনিকেশন। আর এবার এর মধ্যে কোনটি ন্যাচারাল স্যাটেলাইট,
বুধ শুক্র পৃথিবী আর একটা দিয়ে দিল স্যাটেলাইট, বা এখানে স্যাটেলাইট কমিউনিকেশন ওইখানে আর বুধ দিয়ে দিল অপশনে, এবং কি হবে বুধ। তাহলে প্রাকৃতিক আর ন্যাচারাল কোয়েশ্চেন যেমন করে করুন, কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল, যে কোয়েশ্চেনে যেদিকে ঘুরি করতাম আমি আনসার দিব। তাহলে স্যাটেলাইট বুঝলাম, প্রাকৃতিক বুঝলাম, গ্রহ দেখো এবার। প্ল্যানেট হচ্ছে ইংরেজিতে, আমরা বাংলায় পড়ছি আমরা, আমাদের ইংরেজিতে তো অসুবিধা। তো ইংরেজি আমরা করতে হবে, কি হবে ইংরেজিতে, যেমন সবথেকে কাছে হচ্ছে মার্কারি, মার্কারি পরে হচ্ছে ভেনাস 8, মার্কারি ভেনাস 8, তারপর হচ্ছে মার্স জুপিটার, বাদ বাকি স্যাটার্ন হচ্ছে নেপচুন ইউরেনাস নেপচুন, বাদ বাকি কিন্তু একই না, বাদ বাকি সব মনে করতে হবে মার্কারি ভেনাস 8 মার্স জুপিটার, বাদ বাকি তিনটা কিন্তু একই, যেদিন যেদিন একই আছে স্যাটার্ন আর হচ্ছে ইউরেনাস নেপচুন। এবার সূর্যের কাছের গ্রহ বলেছিলাম, সূর্য সবথেকে কাছের গ্রহ হচ্ছে বুধ। দিনের বেলায় খুব উত্তপ্ত হয়, রাতের বেলা তো ঠান্ডা হয়। কেন হয় আমি বলছি, দিনের বেলায় সূর্য যখনই আসে সবথেকে কাছের গ্রহ থাকে আবার লাল আগুনের মতো হয়ে যায়। তার জন্য কি হয়, যখনই কোনো আমরা যখনই আমাদের কাস্তে বলি বা কেদা বলি বা আমরা হোসা বলি, যখন আমরা দাঁড় করতে নিয়ে যাই, কামার সাথে যখন নিয়ে যাই, তখনই ওই আগুনে যখন হিট করে কাছে যখন থাকে বলে, তখন কি হয় আবার লাল হয়ে যায়, হয়ে যায় না? ঠিক একই রকমভাবে সূর্যের কাছে বুধ থাকে, তো একই রকমভাবে কি হয়, এরকমভাবে হিট হয়ে যায়। কিন্তু এখানে কোনো অ্যাটমসফিয়ার সিস্টেম নেই। অ্যাটমসফিয়ার সিস্টেম মানে হচ্ছে ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, যে ওর যে গরম তাপ তো আছে, আবহাওয়াটাকে ধরে রাখবে না। তো দিনের বেলা একটু ও লাল হয়ে যাচ্ছে ঠিক, রাতের বেলা হচ্ছে যে আবার ওকে তাপটা ছেড়ে দিচ্ছে, কি হয়েছে অনেক ঠান্ডা হয়ে যাচ্ছে, মানে এত ঠান্ডা 400 -400 ডিগ্রি, -400 ডিগ্রি, মানে আমরা যদি এখানটায় যদি আমরা যদি ঠান্ডা কত হয় মাইনাস যদি আসে তো ম্যাক্সিমাম মাইনাসও যায় না, 10 ডিগ্রি যদি নামে, মানে যেদিন সূর্য উঠে না ঠান্ডার সময়, তখন 8-9 যখন হয় তখন 2-3 দিন রাত হয় না, তাহলে কাঁদবো না সবাই অবস্থায় 2-3 দিন, মানে 2 দিন তো সাড়ে করবো না, সূর্য তো মুখ দেখিয়ে নিও। তো এইখানে কত হয় -850 ডিগ্রি,